হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ইউজির ফাইনাল সেমিস্টারে রয়েছো অথবা যাদের ইউজি কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা যারা চাইছো যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের পিজি অর্থাৎ এমএ অর্থাৎ মাস্টার্স করার জন্য চিন্তা ভাবনা করছো, তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমরা সাধারণত যে সিলেবাসটা রয়েছে এবং আমাদের যেহেতু ইংরেজির সাবজেক্ট, তাই আমরা ওই সিলেবাসটা আলোচনা করবো। কিন্তু ওই সিলেবাস আলোচনা করার আগে আমরা এই এন্ট্রান্স যে এক্সামটা হয়, এটা কি, সাধারণত এই পরীক্ষাটা কি হয়, এই পরীক্ষায় পাস করলে কি হয়, এই পরীক্ষায় কারা কারা বসতে পারবে, এবং সেই সাথে সাথে আমরা যদি এই পরীক্ষাটা পাস করি তাহলে কিভাবে কোন কোন ইউনিভার্সিটিতে চান্স পেতে পারি সেই সম্পর্কে কিছু বেসিক ডিটেলস আমি তোমাদেরকে বলবো। তো ঠিক আছে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি তোমাদের কোনো সাজেশন থাকে তোমরা ভিডিও শেষে কমেন্টে জানাতে পারো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ডিটেলসগুলো তোমাদের জানা দরকার সেগুলো আমি এই ভিডিওতেই সবকিছু আলোচনা করবো। আচ্ছা, তো এবারে একদম প্রথম প্রশ্ন হচ্ছে যেটা, যে আমরা এই যে এন্ট্রান্স পরীক্ষাটা দিব, যেটা কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে, তো এই এন্ট্রান্স এক্সামটা কি? আচ্ছা, তো তোমাদের দেশে বলে রাখি যে কিছুদিন আগে সিইউইটি পিজি অর্থাৎ কমন এন্ট্রান্স ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা হয়েছিল, তো ওই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টটা কেমন, ওটা হচ্ছে যে বিভিন্ন যে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা এই এক্সামটা কন্ডাক্ট করেছিল। মানে অনেকে 4-5টা ইউনিভার্সিটি, তারা সকলে মিলে একটা ইউনিভার্সিটি, তারা সকলে মিলে একটা এক্সাম কন্ডাক্ট করেছিল, এন্ট্রান্স এক্সাম। তো ওই এন্ট্রান্স এক্সামটা তোমরা যদি পরীক্ষা দিতে, তাহলে কি দেখতে পেতে যে ওই একটা পরীক্ষাতে পাস করে গেলেই তোমাদের কাছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো, বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে তোমরা এলিজিবল হয়ে যেতে এমএ বা পিজি করার জন্য। তাহলে ধরো একটাই পরীক্ষা হলো, একটা পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে তুমি যদি ভালো র্যাঙ্কে পাস করতে পারো, তাহলে তুমি বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো থেকে পিজি বা এমএ করার সুযোগ পেয়ে যাচ্ছ। অর্থাৎ একটা পরীক্ষা তুমি দিবে, সেই সাথে সাথে তোমার অনেকগুলো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়ে গেল। কিন্তু সাপোজ তুমি ওই পরীক্ষাটা দাওনি, ওই সিইউইটি পিজি দাওনি, তো তাহলে কি তুমি আর অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে না? না, এমনটা নয়। তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি রয়েছে, যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, বার্ডওয়ান ইউনিভার্সিটি। তো এইরকম নানা ধরনের ইউনিভার্সিটি রয়েছে, যারা নিজেরা বিভিন্ন সময় বিভিন্ন সময় কিছু, তাদের যখন পিজি পিজির কোর্স স্টার্ট হয় অর্থাৎ এম এর কোর্স স্টার্ট হয়, তখন তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে থাকে। তো তাদের ইউনিভার্সিটি থেকে যদি তোমরা এমএ করতে চাও, তো তোমাদেরকে তো এমনি নিয়ে নিতে পারে না, তোমাদেরকে তখন একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা যেটা বলে, ওই পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে। তো এই পরীক্ষাটা, ওই যে সিইউইটি যে এক্সামটা তোমরা আহ, কেউ কেউ হয়তো দিয়েছো, ওই এক্সামের কিছুদিন পরে বা তোমাদের ইউজি যেটা তোমাদের এখন সেমিস্টার চলছে, ওইটা শেষ হয়ে গেলে তারপরে পরে এই পরীক্ষাগুলো সাধারণত কন্ডাক্ট করে বিভিন্ন ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিগুলো কি করে, তারা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ নিজেরা নিজেদের মতো করে কোনো কোনো একটা ডেট বের করে এবং সেই হিসেবে তাদের পরীক্ষাগুলো নেয়। তো সিইউইটির ক্ষেত্রে কি হচ্ছিল, একটা পরীক্ষা দিয়ে তোমরা অনেকগুলো ইউনিভার্সিটিতে সুযোগ পাচ্ছিলে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, বিভিন্ন ইউনিভার্সিটি তারা ইন্ডিভিজুয়ালি এক একবার করে এক্সাম কন্ডাক্ট করবে। অর্থাৎ যদি ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো একটা ডেট, তারা একটা এক্সাম নেয়, তাহলে তুমি ওই পরীক্ষাটা দিতে গেলে, ওই পরীক্ষায় পাস করলে, তাহলে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য এলিজিবল হয়ে গেলে। তুমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির কোনো একটা ডেটে এক্সাম দিলে, তাহলে তুমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য এলিজিবল হয়ে গেলে, যদি তুমি পাস করো। তো এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিভার্সিটি তারা নিজেদের সময় মতো করে বিভিন্ন এক্সামের ডেট আউট করে এবং সেই হিসেবে পরীক্ষা নেয়, এবং পরীক্ষার পরে ম্যারিট লিস্ট বেরোয়। সেই ম্যারিট লিস্টের বেসিসে তোমাদের ভর্তি হয়। তো এইটা হচ্ছে গিয়ে এমএ এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা। তাহলে আশা করি 3টে পয়েন্টই বোঝা গেল যে এন্ট্রান্স এক্সামটা কি, কোন কোন ইউনিভার্সিটি সাধারণত আমরা পেয়ে থাকি। আচ্ছা, এই যে কারা কারা এলিজিবল, তো তোমরা যারা গ্র্যাজুয়েশন করছো, তো সাধারণত তোমাদের গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে গেলে, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পর তোমরা ধরো এই বছর তোমরা একটা অ্যাটেম্প দিলে, হয়তো তোমার কোনো কারণে কোনো একটা ইউনিভার্সিটিতে হলো না, তুমি একটা ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করেছিলে, ওই একটা ইউনিভার্সিটি পেলে না, তাহলে কি করবে, নেক্সট ইয়ার তুমি আবার ওই ইউনিভার্সিটিতে, যদি তাদের ফর্ম বেরোয়, তাদের যদি এন্ট্রান্স এক্সাম হয়, তাহলে তুমি আবার দিতে পারো। তো কিন্তু মনে রাখা দরকার, 2 বছরের মধ্যে, 2 বছর, এই এই বছর মানে তোমার ইউজি শেষ হওয়ার 2 বছরের মধ্যে কিন্তু যে এন্ট্রান্স পরীক্ষাগুলো হবে সেই দুটো তুমি দিতে পারবে। এবং এই দুটো পরীক্ষার মধ্যে তুমি যদি মেরিট লিস্টে নাম তুলতে পারো, তাহলে তুমি তোমার পিজিটা যে কোনো ইউনিভার্সিটিতে করতে পারবে। কিন্তু এনিহাও তুমি 2 বছর পারলে না, 2 বছরের মধ্যে কোনো এন্ট্রান্সেই পাস করতে পারলে না, তাহলে কি হবে, তাহলে কিন্তু তুমি রেগুলার এমএ অর্থাৎ রেগুলার কোনো ইউনিভার্সিটি থেকে এমএ তুমি করতে পারবে না।
তোমাকে হয় কোনো ডিস্টেন্স থেকে এমএ করতে হবে, বা কোনো করেসপন্ডেন্স কলেজ থেকে এমএ কোর্স করতে হবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবারে তোমাদের সাথে, যেহেতু আমাদের বিষয় হচ্ছে ইংলিশ, তো আমরা এই ইংরেজিরই কিছুগুলো সিলেবাস, অর্থাৎ কোন কোন সিলেবাস সাধারণত বিভিন্ন ইউনিভার্সিটি ফলো করে থাকে, আমরা সেইটা এই ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, আগের যে জিনিসগুলো আমরা বললাম, ওইগুলো কিন্তু ইংরেজি বাদ দিয়েও বাকি যে সমস্ত সাবজেক্ট রয়েছে ওইগুলোর ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এবার আমরা সিলেবাসটা একটু দেখে নিই। আমাদের ইংলিশ লিটারেচারের সিলেবাসটা যদি দেখা যায়, তাহলে মোটামুটিভাবে দেখতে পাওয়া যাবে যে এই যে মডিউল 1 অর্থাৎ ব্রিটিশ লিটারেচার, যেখানে আমরা বিভিন্ন এজগুলোকে দেখতে পাবো, সেগুলো আপাতত আমি পরে আসছি। মডিউল 1, মডিউল 2-তে আমেরিকান লিটারেচার, মডিউল 3 অর্থাৎ ইন্ডিয়ান লিটারেচার, মডিউল 4 লিটারেরি ক্রিটিসিজম, মডিউল 5 লিটারেরি টার্মস অ্যান্ড ডিভাইস, মডিউল 6 লিটারেরি মুভমেন্টস। তো এইরকমভাবে ব্রিটিশ লিটারেচার, আমেরিকান লিটারেচার, ইন্ডিয়ান লিটারেচার, লিটারেরি ক্রিটিসিজম, লিটারেরি টার্মস অ্যান্ড ডিভাইস, লিটারেরি মুভমেন্টস, এইরকম ছটা বেসিক, ছটা তোমাদেরকে মেইন টপিকস, যেগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে, যার ভেতর থেকেই সাধারণত কোশ্চেনগুলো আসে। তো এবার এই ব্রিটিশ লিটারেচার বলে দিলে তো শুধু হবে না, তার ভেতরেও এখন সাব টপিক অনেক রয়েছে। যেমন এজ ওয়াইজ আমি এইবারে এইবারে যে মেন যে মডিউলগুলো দেখালাম, ওর ভেতর থেকে কিভাবে সাব টপিকগুলো কি কি রয়েছে আমি একটু দেখিয়ে দিই। তো তোমরা পারলে একটা কাজ করতে পারো, এই ভিডিওটাকে মাঝে মাঝে পজ করে করে তোমরা কিছু কিছু এই যে মেইন যে টপিক, ধরো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এইভাবে খাতায় একটা খাতা মেনটেন করতে পারো, খাতায় তুলে নিতে পারো এই জিনিসগুলো তোমাদের সুবিধার্থে। আচ্ছা, আর তোমাদের কোন কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট বা তুলতে হবে, কোনটা বাদ দিতে হবে, আমি সেটা বলে দিচ্ছি। দাও, প্রথমে আসি চ্যাপ্টার 1 অর্থাৎ ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ। একদম কি বলা যায় যে একদম মেন মেন কোর, ওর নিউক্লিয়াস, যেটা ইংলিশ লিটারেচারের, ইংলিশ লিটারেচারটাই তো কোর নিউক্লিয়াস, বা নিউক্লিয়াস বলা যেতে পারে এই এক্সামের। কারণ মেজরিটি অফ দ্য কোশ্চেন, মানে মেজরিটি অফ দ্য কোশ্চেন এই ব্রিটিশ লিটারেচার থেকেই ফলো করে। তো তোমাদেরকে এটা খুব ভালো করে পড়া দরকার। তো শুরু হচ্ছে ওল্ড ইংলিশ থেকেই। ওল্ড ইংলিশে ধরো ইন্ট্রোডাকশন, কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্কস, ওই এজে কারা কারা ছিলেন, কে কে কোন ইম্পর্ট্যান্ট ওয়ার্কস ছিল, ওইগুলো একটু পড়তে হবে, পড়ে নিতে হবে, একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। চলে যাব তারপরে নরমান এজ আসছে, এবং নরমান এজের পরে পরে এজ অফ চসার, খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো তোমাদের এন্ট্রান্স এক্সামের সাধারণত এইখান থেকেই স্টার্ট হয়। অ্যাংলো স্যাক্সন এজটাকে এতটা গুরুত্ব দেয় না, তাও জাস্ট কিছুটা তোমাদের জেনে রাখা দরকার। কিন্তু একদম পড়া তোমাদেরকে ভালোভাবে শুরু করতে হবে এজ অফ চসার থেকে। এজ অফ চসারের মধ্যে যদি দেখি, তাহলে দেখতে পাবো চসার তো রয়েছেন, একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ওই এজে বিভিন্ন পেন্ডামিক হয়েছিল, 100 ইয়ার্সের ওয়ার হয়েছিল, 100 বছর ধরে যুদ্ধ হয়েছিল, এইসব কিছু বেসিক ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে জানতে হবে। ইম্পর্টেন্ট অথার হিসেবে জোফ্রে চসার, উইলিয়াম ল্যাংল্যান্ড, জন ওয়াইক্লিফ, জন মেন্ডেভিল, জন গাওয়ার, এইরকম কয়েকজনের নাম তো জানতেই হবে, এবং তাদের সম্পর্কে কিছু জানতে হবে, কিছু অল্প কিছু লেখা ওদের পড়ে নিতে হবে। তারপরে আসছে এজ অফ রিভাইভাল, অর্থাৎ চ্যাপ্টার 3। চসারের এজ পেরিয়ে যাবার পরে এজ অফ রিভাইভাল। তো প্রত্যেকটা এজ পড়ার আগে তার সেখানকার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে ওই এজে কি ধরনের ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, থিম কি রয়েছে, ওই সময় যে সমস্ত অথারেরা লিখেছিলেন তাদের লেখাতে মেন স্টাইলটা আবার কেমন ছিল, এইসব জিনিস কিন্তু একটু একটু করে মাথায় রেখে পড়তে হবে আমাদেরকে। তো এজ অফ রিভাইভেলে আমরা দেখতে পাবো কারা কারা রয়েছে: ইরাসমাস, টমাস মুর, উইলিয়াম টিন্ডেল, টমাস ওয়েট, হেনরি হাওয়ার্ড, রজার অ্যাসেম, টমাস ম্যালোরি, উইলিয়াম ডানবার, এইরকম কয়েকজন খুব নামকরা কিছুজন অথার রয়েছেন, যাদের কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্কস রয়েছে, ওইগুলো তোমাদেরকে ফলো করতে হবে। তারপরে চলে আসছে চ্যাপ্টার 4, অর্থাৎ দ্য গোল্ডেন এরা
অফ ইংলিশ লিটারেচার ইজ এলিজাবেথান এজ, তাই না? যখন রানী এলিজাবেথ রাজ করছিলেন। তো এই এজেরও সেমনি একই রকমভাবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা লিখে নিবে, থিম, স্টাইল এগুলো একটু লক্ষ্য করবে। পপুলার বাইবেল ট্রান্সলেশন, এই যে বাইবেলের যে বিভিন্ন ট্রান্সলেশন, এটা সাধারণত এই এজেই দেখা গেছিল। তো এছাড়া আমরা এই যে বাইবেল ট্রান্সলেশন, এটা আমরা একটা সেপারেট ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। বাকি বিভিন্ন ধরনের যে পোয়েটস যারা ছিলেন এলিজাবেথেন এজে, যেমন এডমন্ড স্পেন্সার, ফিলিপ সিডনি, মাইকেল ড্রেটন, এনাদেরকে তোমাদেরকে একটু একটু দেখতে হবে। এই এজে ড্রামাটিস্ট কারা? এলিজাবেথেন এজে ড্রামাটিস্ট ছিলেন ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, টমাস ন্যাসে, টমাস লিলি, টমাস লজ, যারা ছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের আগের ড্রামাটিস্ট। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার তার ইংলিশ লিটারেচারের জন্মভূমিতে আসার আগে তো কিছুজন লেখালেখি করতেন ড্রামা। তো এই রকম এই যে ইউনিভার্সিটি উইটস বলা হয় এদেরকে, এনাদের সম্পর্কে একটু পড়তে হবে। তারপরে তো লিটারেরি জায়ান্টস উইলিয়াম শেক্সপিয়ার, তিনি এন্টার করলেন ইংলিশ লিটারেচারের এই এরিয়াতে, এই এরেনাতে। তো এখানে শেক্সপিয়ারের সম্পর্কে তো বলাই রয়েছে তোমাদের, যে ধরো ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যামলেট, এইরকম বেসিক 4-5টা থেকে, সাধারণত 4-5টা টেক্সট থেকে খুব প্রশ্ন সাধারণত আসে। বাকিগুলো তোমরা এমনি গল্প সামারি দেখে রাখতেই পারো। এছাড়া এই সময় কিছুজন এসেস ছিলেন, তাদের নাম ছিল ফ্রান্সিস বেকন। এনার কোটসগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের ইউজিতে তোমরা ফ্রান্সিস বেকন সম্ভবত অফ স্টাডিজ পড়েছো, অফ ফ্রেন্ডশিপ পড়েছো। এছাড়া রিচার্ড হুকার, ওয়াল্টার র্যালে, স্যামুয়েল পার্কাস, এটা জাস্ট নাম করা, জাস্ট পাশাপাশি কিছু মাইনর রাইটার, এদেরকেও একটু দেখে রাখতে পারো। চ্যাপ্টার 5 অর্থাৎ জেকোবিয়ান এজ এবং ক্যারোলাইন এজ, এই এজের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একই রকমভাবে পড়তে হবে। এছাড়া এই যুগের যে লিটারেরি জায়েন্ট, অর্থাৎ শেক্সপিয়ার চলে যাবার পরে, শেক্সপিয়ারের পরবর্তী সময় বেন জনসন, একজন নামকরা, বেন জনসন, তিনি নামকরা প্লেরাইট। এনার সম্বন্ধে, এনার যে ওয়ার্কসগুলোকে খুব ভালো করে পড়তে হবে। জর্জ চ্যাপম্যান, বিউ মাউন্টেন ফ্লেচার, জন ওয়েবস্টার, এই যে জন ফোর্ড, এনার লেখা বিভিন্ন ওয়ার্কস কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দেয়। আচ্ছা, এই সময় এই জ্যাকোবিয়ান এজে অর্থাৎ বা ক্যারোলাইন এজে আমরা কয়েকজন পোয়েটসকেও দেখতে পেয়েছিলাম। এই পোয়েটসদের ভেতরে কাদেরকে ফলো করব? জন ডান, একজন বড় মাপের কবি জন ডান, অর্থাৎ ইনি একজন মেটাফিজিক্যাল পোয়েট। তো এনার ওয়ার্কসগুলো, এনার কবিতাগুলো, এনার পোয়েমগুলোকে খুব ভালো করে পড়তে হবে। যেমন সানি রাইজিং বা ভ্যালেডিকশন অফ ফরবিডিং মর্নিং, তোমরা যদি পড়ে থাকো, এই সমস্ত কিছু জন ডানকে এখানে কিন্তু মেনলি ফোকাস করতে হবে। তারপরে রিচার্ড ক্রাসো, হেনরি ভন বা জর্জ হার্বার্ট, এরা হচ্ছে মাইনর রাইটার। অ্যান্ড্রু মার্ভেল, ওয়ান্স এগেন অ্যান্ড্রু মার্ভেল, তার পরবর্তীকালে জন ডানের পরে অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস তোমরা খুব ভালো করে ফোকাস করবে, ওই লাইন থেকে প্রশ্ন আসে এটা। গার্ডেন, এই সমস্ত বিভিন্ন পোয়েম রয়েছে যেগুলো থেকে কিন্তু ডেলিভারেটলি নেটের তোমাদের এন্ট্রেন্সের কোশ্চেন আসে। আব্রাহাম কাউলে, টমাস কেরু, জন সাকলিং, রিচার্ড লাভলেস, রবার্ট হেরিক, এরা মাইনর রাইটার, এদেরকে জাস্ট হালকা করে দেখতে পারো। আচ্ছা, এতদূর পর্যন্ত গেল ইংলিশ লিটারেচারের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা পার করলাম। এইবারে আসছে সিভিল ওয়ার অ্যান্ড ইন্ট্রেগনাম। তো এই যে এজটা, এই এজে আমরা পেয়েছিলাম মিল্টনকে, মিল্টন, জন বানিয়ান, রবার্ট বার্টন, টমাস ব্রাউন, জেরেমি টেলর, রিচার্ড ব্যাক্সটার। তো এইরকম কিছুজন অথার রয়েছেন। এছাড়া সিভিল ওয়ারের সময় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা পরবর্তী সময় চেষ্টা করব এই ব্রিটিশ লিটারেচারের যে বিভিন্ন এজগুলো রয়েছে, এইগুলো ধরে ধরে তোমাদের এক একটা এজ ওয়াইজ ভিডিও দেওয়ার। তো এখন এই আমরা তাও চেষ্টা করছি খুব শীঘ্রই ওইরকম একটা সিরিজ নিয়ে আসার, প্লেলিস্ট তৈরি করার, যেটা তোমাদের খুবই উপকার হবে আশা করি। তার আগেও তোমরা যারা নিজেরা প্রিপারেশন নিতে চাইছো, তারা কিন্তু এইভাবে পড়বে। সিভিল ওয়ার যখন পড়বে, সিভিল ওয়ার বা ইন্ট্রেগনাম বা
এই 1640 to 1660 যে এজটা রয়েছে, এই এজের তোমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমরা লক্ষ্য রাখবে। জন মিল্টনকে ভালোভাবে ফোকাস করবে। নেক্সট চলে যাচ্ছি রেস্টোরেশন এজ। আচ্ছা, আমরা ভালো করে জানি রেস্টোরেশন কথার অর্থ কি। তোমরা যদি, আমি তোমাদের যদি জিজ্ঞেস করি যে রেস্টোরেশন কথার অর্থ কি, রিস্টোর অর্থাৎ কোনো কিছু পুনরায় আবার তার আগের স্থানে ফিরে আসা। তো এই এজটা কিন্তু, এই এজগুলো, এদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো এই এজে আমরা জন ড্রাইডেনকে পেয়েছি, যিনি ছিলেন ওই সময়কার খুব বিখ্যাত একজন কবি। তো এনার লেখাগুলোকে তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এনার লেখার ওই সময়কার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে ওই সময়কার কি কি ঘটনা ঘটছে আশেপাশে, ওইগুলো কিন্তু তার লেখাতে রিফ্লেক্ট করছে। তো জন ড্রাইডেনকে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। স্যামুয়েল বাটলার রয়েছে, জন ইভলিন, স্যামুয়েল পেপিস, জেরেমি কোলেয়ার, উইলিয়াম ড্যাম্পিয়ার, জন উইলমট, টমাস রাইমার। এদের মধ্যে স্যামুয়েল বাটলার, স্যামুয়েল পেপিজের যে ডায়েরি, তিনি কিন্তু ডায়েরি লিখতেন, হ্যাঁ, তার ডায়েরিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এগুলো তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। বাকি যারা আছে মাইনর রাইটার। আচ্ছা, ওই সময়কার ড্রামাটিস্ট, রেস্টোরেশন এজের ড্রামাটিস্টরা হচ্ছেন গিয়ে খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের ইউজিতে তোমরা এনাদের নাম নিশ্চয়ই শুনেছো। জর্জ ইথরেজ, উইলিয়াম ওয়াইসারলে, জর্জ ফারকোয়ার, জন ভ্যানব্রো, কলি সিভার, উইলিয়াম কনগ্রিভ। এনাদের, উইলিয়াম কনগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড যদি তোমরা পড়ে থাকো, বা উইলিয়াম ওয়াইসারলেস দ্য কান্ট্রি ওয়াইফ, এগুলা খুবই গুরুত্বপূর্ণ কমেডি অফ ম্যানার্স নিয়ে যারা লিখেছিলেন আর কি। তো এখানে সবগুলো অথারের ওয়ার্কস তোমরা কিন্তু মাস্ট মাস্ট খুব ভালোভাবে ফলো করবে, খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। যাচ্ছি নেক্সট এজ, চ্যাপ্টার 8-এ আসছে এনলাইটেনমেন্ট এজ, অর্থাৎ রেস্টোরেশন হয়ে যাবার পরে এনলাইটেনমেন্ট এজ এসছিল। সেম একই রকম ভাবে এই এজেও কুইন অ্যান, বলে একজন রানী ছিলেন, যিনি, যার রাজত্বকাল আমরা দেখতে পেয়েছিলাম ওই এজে। ওই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অল্প করে একটু পড়ো। প্রোজ রাইটার হিসেবে আলেকজান্ডার পোপকে আমরা পাচ্ছি, জনাথন সুইফটকে পাচ্ছি। একদম আলেকজান্ডার পোপ, জনাথন সুইফট মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ। রিচার্ড স্টিল, জোসেফ এডিসন এবং স্যামুয়েল জনসন, সকলেই খুব গুরুত্বপূর্ণ, সকলেই। তাদের প্রত্যেকের ওয়ার্কসগুলো খুব ভালো করে পড়বে। চলে যাব নভেলিস্ট। এই যে বিখ্যাত নভেলিস্ট হচ্ছে গিয়ে ড্যানিয়েল ডিফো। এইবারে একটা জিনিস মাথায় রাখা দরকার, যে ইংলিশ লিটারেচারে এতদিন পর্যন্ত তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে ড্রামা, পোয়েম, এসে, এইগুলো পরিচালিত, মানে এইগুলো লেখালেখি হতো। নভেল ফর দ্য ফার্স্ট টাইম, নভেলের যে দ্য রাইজ অফ দ্য নভেল কিন্তু ঘটছে এই এনলাইটেনমেন্ট এজে। এই নভেলিস্ট কারা কারা? যারা প্রথম উপন্যাস লিখছেন, ড্যানিয়েল ডিফো, হেনরি ফিল্ডিং, স্যামুয়েল রিচার্ডসন, টবিয়াস স্মলেট, লরেন্স স্টের্ন, শার্লট ল্যানক্স, এনাদেরকে আমরা নভেলিস্ট হিসেবে পাচ্ছি। বিখ্যাত পোয়েটস কারা ছিলেন এই এজে? টমাস গ্রে, অলিভার গোল্ডস্মিথ, রবার্ট বার্ন, উইলিয়াম ব্লেক, উইলিয়াম কলিন্স, এছাড়া বাকি এবার মাইনর রাইটার। তো তোমরা এদের, যখন তোমরা কোনো হিস্ট্রি অফ লিটারেচারের বই পড়বে, এদেরকে একটু ভালোভাবে ফলো করো। হালকা বেসিক বেসিক কিছু জিনিস এদের সম্পর্কে তোমাদেরকে জানা দরকার। চলে আসছে চ্যাপ্টার 9, অর্থাৎ রোমান্টিক এজ। রোমান্টিক এজ, এই এজের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জাস্ট, হ্যাঁ, ওই এজের আমরা দেখেছিলাম ফ্রেঞ্চ রেভলিউশন, তারপর পিটারলু ম্যাসাকার, এই সমস্ত কিছু ইম্পর্ট্যান্ট ইভেন্ট ঘটেছিল, যেগুলা ওই সময়কার যে রাইটার পিবি শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এনাদের লেখাতে কিন্তু ইম্প্যাক্ট পড়েছে। তো যখন কোন একটা পলিটিক্যাল ঘটনা ওই সময় ঘটে থাকে, তখন কিন্তু তখনকার অথারের উপরে, তাদের লেখাতে এটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাদের লেখায় আমরা সেই স্টাইলে আমরা কিন্তু লক্ষ্য করে থাকি ওনার ইম্প্যাক্ট। তো রোমান্টিক এজ দেখতে গেলেই আমাদেরকে, আমরা যদি বলি তাহলে দেখতে পাবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, রবার্ট সাদি, লর্ড বাইরন, পিবি শেলি, জন কিটস, জন ক্লেয়ার,
এই সমস্ত পোয়েটদেরকে ছাড়া আমরা রোমান্টিক এজ ভাবতেই পারি না। তো তোমরা যখন এটা কোনো লিটারেচার বই থেকে পড়বে, খুব খুঁটিয়ে পড়বে। এই জায়গাটায় আমি বলছি বারবার যে একটু খুঁটিয়ে পড়বে, এই জায়গাটা তোমাদেরকে খুব ভালো করে কিন্তু পড়তে হবে এদেরকে। প্রোজ রাইটারে উইলিয়াম হ্যাজলিট, টমাস ডি কুইন্সি, চার্লস ল্যাম্ব, লেই হান্ট। যে টমাস ডি কুইন্সিস দ্য কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার, তোমরা যদি কখনো পড়ো তাহলে এই ওয়ার্কসটা মেজরিটি অফ দ্য ইউনিভার্সিটি ফলো করে তাদের এন্ট্রান্সের এক্সাম, লক্ষ্য করবে। নভেলিস্ট ওয়াল্টার স্কট, জেন অস্টিন, প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিশ্চয়ই তোমরা পড়েছো, উইলিয়াম স্যাভেজ ল্যান্ডার, মেরি সেলিস ফ্র্যাঙ্কেনস্টাইন, অ্যান র্যাডক্লিফ, হোরেস ওয়ালপোল, ফ্যানি বার্নি, উইলিয়াম গডউইন, রিচার্ড শেরিডান, এনাদেরকে তোমাদেরকে লক্ষ্য করতে হবে। আচ্ছা, রোমান্টিক পরে আসছে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটছে ওই সময়। এছাড়া বিভিন্ন ধরনের যে রিচ আর পুয়ার, তাদের মধ্যে যে একটা ভেদাভেদ ব্যাপার তখন শুরু হয়েছে। এছাড়া ওই সময়কার ইম্পর্ট্যান্ট পোয়েটস যারা, টেনিসন, ব্রাউনিং, রোসেটি, হপকিন্স, এনাদেরকে তোমাদেরকে লক্ষ্য করতে হবে। নভেলিস্ট চার্লস ডিকেন্স, তার সমস্ত ওয়ার্কস, অলিভার টুইস্ট, নিকোলাস নিকেলবি, সমস্ত ওয়ার্কস তোমাদের ক্রোনোলজিক্যালি কিন্তু মুখস্থ রাখতে হবে। উইলিয়াম ম্যাকফিস থ্যাকারে, দ্য ভ্যানিটি ফেয়ার, জর্জ ইলিয়টের ওয়ার্কসগুলো, অ্যান্থনি ট্রলপ, শার্লোটি ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যান ব্রন্টি, তিন বোনের ছোট ছোট একটা একটা করে লেখা, ওইগুলো সামারি খুব ভালো করে পড়া দরকার। টমাস হার্ডি, লুইস ক্যারল, আর্থার কোনান ডয়েল, তার লেখা কোনটা, শার্লক হোমস। এই সমস্ত ওয়ার্ডসগুলোকে কিন্তু তোমরা যখন এনাদেরকে পড়বে ভালো করে একটু মাথায় রেখো। ভিক্টোরিয়ান এজের এসেইস্ট হিসেবে টমাস ম্যাকিওলে, কার্লাইল, জন রাস্কিন, ম্যাথু আর্নল্ড, মোস্ট ইম্পর্ট্যান্ট, ওয়াল্টার প্যাটার, অস্কার ওয়াইল্ড, এদের সকলকে একটু ভালো করে ফোকাসড ওয়েতে পড়বে তোমরা। চলে আসছি মডার্ন এজ। মডার্ন এজের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এই এজেই আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, পরমাণু বোমা পড়েছিল, এই সমস্ত যে ঘটনাগুলো ঘটেছিল, এইগুলোর ফলে লিটারেচার পুরোপুরি সম্পূর্ণ পরিবর্তন ঘটে গেছিল। পুরো পরিবর্তন হয়ে গেছিল। আগে যেভাবে একটা স্টোরি লাইনের যে একটা স্টোরি লাইন একটা শুরু থেকে শেষ হবে, একটা মাঝখানে একটা ক্লাইম্যাক্সে যাবে, শেষে একটা শেষ হবে, ওই জিনিসগুলো এই মডার্ন এজে অথারগুলো যখন ওই সব জিনিস আর ট্রেডিশনাল ওয়ে ফলো করলেন না, তারা কি করলেন, তারা তাদের লেখাতে আমরা বিক্ষিপ্ত, ফ্র্যাকচুয়েটেড চিন্তা ভাবনা আমরা দেখতে পেয়েছিলাম। যেমন কাদের লেখাতে আমরা ওটা দেখতে পেয়েছি, যেমন জিবি শ, পোয়েটস যারা ছিলেন, উইলফ্রেড ওয়েন, রুপার্ট ব্রুক, ডিলান টমাস, ডব্লিউ বি ইয়েটস, সিগফ্রাড সেসুন, টি.এস. এলিয়ট, এনাদের লেখাতে আমরা এই ধরনের ফ্র্যাগমেন্টেড জিনিস আমরা দেখতে পাই। এছাড়া ড্রামাটিস্ট যারা ছিলেন, কারা, জন গালসওয়ার্দি, জিবি শ, টি.এস. এলিয়ট, জেমস ফিঞ্চ, এনাদের এতেও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া নভেলিস্ট যারা রয়েছেন, জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, ডি.এইচ. লরেন্স, গ্রাহাম গ্রিন, ই.এম. ফস্টার, জোসেফ কনরাড, জর্জ অরওয়েল, রুডিয়ার্ড কিপলিং, এদেরকে খুব ভালো করে, এদের যে ওয়ার্কসগুলো রয়েছে খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে, পড়বে। আচ্ছা, চলে যাচ্ছি পোস্ট মডার্ন এজ। ইংলিশ লিটারেচারের এক কথায় বলতে গেলে চ্যাপ্টার 12, যেটা একদম শেষে আমরা আছি। এখানে আগাথা ক্রিস্টি, জে.আর.আর. টলকিন, এছাড়া সমারসেট মম, ডরিস লেসিং, জে কে রাউলিং এর তোমরা যদি পড়ে থাকো ওই কোরাল আইল্যান্ডের এতে লেখা লর্ড অফ দ্য ফ্লাইস, উইলিয়াম গোল্ডিং এর, ইয়ান ম্যাকিয়ান, এই সমস্ত টেক্সটগুলো তোমাদেরকে দেখতে হবে ভালো করে। মার্টিন অ্যামিস, কিংসলে অ্যামিস, জন ফাউলস, মুরিয়াল স্পার্ক, এস বায়াত, অ্যাঞ্জেলা কার্টার, প্যাট্রিক কাভানা, জেমস জয়েস, জয়েস ক্যারি, অ্যান্থনি বার্জেস, এনাদেরকে একটু ফলো করবে, এনাদের লেখাগুলোকে ভালো করে একটু লক্ষ্য রাখবে।
পোস্ট মডার্ন এজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ড্রামাটিস্ট যারা, যে কটা নাম বলবো, এদের লেখাগুলো তোমরা একদম জল করে ঘট ঘট করে খেয়ে নিও, না হলে কিন্তু পরীক্ষা থেকে প্রশ্ন খুবই মিস করবে। যেমন হ্যারল্ড পিন্টার, স্যামুয়েল বেকেট, টম স্টোপার্ট, জন অসবর্ন, জো ওয়াটন, এনাদেরকে ভালো করে, খুব ভালো করে পড়বে। এছাড়া পোস্ট মডার্ন এজের সিমাস হেনি, টেড হিউজ, ফিলিপ লার্কিন, এনাদের যে পোয়েমগুলো রয়েছে এদেরকেও একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা ব্রিটিশ লিটারেচারের, অর্থাৎ ব্রিটিশ লিটারেচারের কোন কোন পার্টগুলো, কোন কোন পোর্শনগুলো তোমাদেরকে ফলো করতে হবে তা বলে দিলাম। তো তোমরা একটা কাজ করতে পারো, এইটা ভিডিওটাকে থামিয়ে থামিয়ে তোমরা একটা লিস্ট ডাউন করো ফার্স্টে, যে ব্রিটিশ লিটারেচারে এই এই এজ রয়েছে এবং এই এই এজের আন্ডারে আমাদেরকে এই এই অথারগুলোকে পড়তে হবে। তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি, তোমরা এখন থেকে এই অথারগুলোকে ফলো করতে থাকো, পরবর্তীকালে তোমাদেরকে কিন্তু খুব হেল্প হবে, খুব সুবিধা হবে তোমাদের মনে রাখতে। লেখো, লিখে তুলো, কোনো প্রিন্ট করার দরকার নেই, দেখবে খুব ভালো করে মনে থাকবে। আচ্ছা, চলে যাচ্ছি মডিউল নাম্বার 2-তে। অর্থাৎ মডিউল নাম্বার 2-তে আমরা দেখতে পাচ্ছি আছে আমেরিকান লিটারেচার। ঠিক আমরা যেভাবে ব্রিটিশ লিটারেচারের ক্ষেত্রে দেখেছিলাম যে ওখানে বিভিন্ন ধরনের এজ ওয়াইজ বিভিন্ন অথার রয়েছেন, আমেরিকান লিটারেচারের ক্ষেত্রে আমরা এতগুলো এজ দেখবো না। জাস্ট আমি চ্যাপ্টার ওয়াইজ কয়েকজন অথারের নাম বলবো, এদেরকে ফোকাস করলেই তোমাদের হয়ে যাবে। প্রথমে আছে হ্যারিয়েট বিচার স্টো, যার আঙ্কেল টমস কেবিন খুবই ইম্পর্টেন্ট, হারমান মেলভিল, ন্যাথানিয়েল হথর্ন, এডগার এলান পো, র্যালফ ওয়াল্ডো এমারসন, হেনরি ডেভিড থেরু, এমিলি ডিকিনসন, ওয়াল্ট হুইটম্যান, হেনরি জেমস, মার্ক টুইন, কেট শপিন, উইলিয়াম ফকনার, আর্নেস্ট হেমিংওয়ে, এফ স্কট ফিটজগেরাল্ড, টেনিসি উইলিয়াম, আর্থার মিলার, ইউজেন ওনেইল, এজরা পাউন্ড, হার্পার লি, জে ডি স্যালিঙ্গার, জন স্টেইনব্যাক, জ্যাক কারওয়াক, এডওয়ার্ড এলবি, সল বেলো, রে ব্র্যাডবেরি, এই কজনকে আমেরিকান লিটারেচার থেকে তোমরা যদি ফলো করো, তাহলে তোমরা কিন্তু মেজরিটি অফ দ্য পোর্শন কভার করে নিতে পারবে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে ফলো করতে গেলে তোমাদের প্রথমেই যে নভেলিস্ট যারা আছেন, তো এখানে পরপর নভেলিস্টগুলোর নাম: বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, মুলকরাজ আনন্দ, আর কে নারায়ণ, রাজা রাও, কমলা মার্কন্ডেয়, মনোহর মালগোঙ্কার, খুশবন্ত সিং, নীরজ সি চৌধুরী, রাস্কিন বন্ড, জিভি দেসানি, অনিতা দেসাই, কিরণ দেসাই, অরুন্ধতী রয়, নয়নতারা সেহগাল, ঝুম্পা লাহিড়ী, অমিতাভ ঘোষ, এনাদের ওয়ার্ডসগুলোকে ফলো করতে হবে, এনাদের লেখাগুলোকে মনে রাখলেই কাজ হয়ে যাবে। পোয়েটসদের ভেতরে মাইকেল মধুসূদন দত্ত, তরু দত্ত, সরোজিনী নাইডু, রবীন্দ্রনাথ ট্যাগর, কমলা দাস, আর কে রামানুজন, এ কে মালহোত্রা, নিজে মেজিকেল, আগা শাহিদ আলী, জয়ন্ত মহাপাত্র, মীনা আলেকজান্ডার, মহাশ্বেতা দেবী, বিক্রম সেঠ, পি আর পার্থসারথী, এনাদের লেখাগুলোকে ফলো করতে হবে। আচ্ছা, ইন্ডিয়ান এস্থেটিক্স, ওই ভারত মুনির যে থিওরি আছে ওইখান থেকে রাসা স্কুল, অলঙ্কারা স্কুল, গুণদোসা স্কুল, রীতি স্কুল, ধাওয়ানি স্কুল, বাক্রতি, আকুট্য, এদেরকে ফলো করলে এদেরকে তোমরা উইকিপিডিয়া থেকে পেয়ে যেতে পারো। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে তোমাদের হয়তো মনে হতেই পারে যে এত আমরা কোথা থেকে পড়বো, এগুলো কি পাবো, এত পাবো কোথা থেকে, এত কিভাবে ফলো করব। তো তোমরা আমরা খুব শীঘ্রই নেক্সট আরেকটা ভিডিও আপলোড করে দিয়েছি, হয়তো তোমরা দেখবে বা করছি। আহ, ওখানে কোন কোন বই ফলো করতে হবে, কোন কোন বইগুলো ফলো করলে তোমরা পরীক্ষায় ভালো এক্সামের জন্য তোমাদের খুব উপকার হবে, সেটা আমরা আলোচনা করব আর কি। আচ্ছা, চলে যাচ্ছি ড্রামাটিস্ট। ইন্ডিয়ান ড্রামাটিস্টের ভেতরে মহেশ দত্তানি খুবই গুরুত্বপূর্ণ, গিরিশ কার্নাড, বাদল সরকার,
এবং বিজয় তেন্ডুলকার। এনাদেরকে এই 4জনকে ফলো করলেই তোমাদের আশা করি হয়ে যাবে। চলে যাচ্ছে লিটারারি ক্রিটিসিজম। লিটারারি ক্রিটিসিজমে একদম প্রথমেই অর্থাৎ ফোর ফাদার যিনি বলা হচ্ছে প্লেটো, অ্যারিস্টটল, হোরেস, লঞ্জাইনাস, ফিলিপ সিডনি, জন ড্রাইডেন, তারপর এডমন্ড বার্ক, অ্যাডাম স্মিথ, স্যামুয়েল টেলর কোলরিজের ওই বিভিন্ন ইমাজিনেশনের সম্পর্কে যে থিওরিগুলো রয়েছে ওইগুলো কিছুটা, জিম হপকিন্স, টিএস এলিয়ট। এই কয়েকজন রাইটারকে ফলো করলেই তোমাদের ক্রিটিসিজম পোর্শনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এরপরে আসছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা লিটারি টার্মস অ্যান্ড ডিভাইস। লিটারি টার্মস অ্যান্ড ডিভাইসের জন্য তোমরা সাধারণত M.H. আব্রাহামস যে ওনার যে বইটা রয়েছে গ্লসারি অফ লিটারি টার্মস, যেটা ইংলিশ লিটারেচারের স্টুডেন্টদের কাছে একটা বাইবেল, ওয়ান কাইন্ড অফ বাইবেল বলা যেতে পারে। তো ওনার ওই বইটাকেই ফলো করতে পারো, ওই বই থেকেই দেখে দেখে এগুলোকে পড়তে হবে। আহ, তার মধ্যে কি কি পড়তে হবে সেখানে তো অনেকগুলো রয়েছে, তার ভেতরে এইখানে কিছুগুলো আমরা বেছে দিয়েছি, এগুলো তোমরা পড়লেই আশা করি পরীক্ষায় এইগুলোর ভেতর থেকে কোশ্চেন এদিক সেদিক হয়। অ্যালিগরি, অ্যালিটারেশন, অ্যানাফোরা, অ্যান্টিথেসিস, অ্যাপোস্ট্রফি, ব্যাথোস, কনসিট, কায়াসমাস, হাইপারবোল, কেনিং, মেটাফোর, মেটোনেমি, ওনোমোটোপোইয়া, অক্সিমোরন, প্যাথেটিক ফ্যালাসি, প্যারাডক্স, সিমিলিভ, সিনেকডকি, সিনথেসিয়া এবং ট্রান্সফার এপিথেট, জিউগমা। আচ্ছা, এগুলো তো ফিগার অফ স্পিচের কথা উল্লেখ রয়েছে, এগুলো ফিগার অফ স্পিচ মেনলি। তোমরা এগুলো এমনি ইউটিউবে কোনো ভিডিও দেখলে পেয়ে যেতে পারো, এছাড়া আমাদের চ্যানেলেই রয়েছে এগুলো। তোমরা একটা একটা এগুলো দেখে নিতে পারো। এছাড়া চলে আসছি মেন লিটারি টার্মস। অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যান্টি হিরো, বায়োনিক হিরো, কার্পে ডিএম, ড্রিম ভিশন, ডিউএক্স ম্যাকিনা, এপিফেনি, এপিলগ, ইউপিমিজম, এপিগ্রাফ, এপিটাফ, ম্যালাপ্রপিজম, পোয়েটিক লাইসেন্স, পোয়েটিক জাস্টিস, পোয়েটিক ডিকশন, প্যারোডি, স্যাটায়ার, সলিলোকি। এগুলো তো খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এছাড়াও বিভিন্ন ধরনের যে ফিকশন রয়েছে, বিভিন্ন ধরনের ফিকশন, অর্থাৎ ফিকশন বা নভেলের যে বিভিন্ন ভাগ, ওইগুলো এখানে দেওয়া রয়েছে। কি ধরনের ফিকশন হয়? অ্যাপোক্লিপটিক লিটারেচার, বিল্ডেন্স রোমান, ক্যাম্পাস নভেল, সিভিলরিক নভেল, রোমান্স, ডিস্টোপিয়ান নভেল, এপিস্টোলারি নভেল, গথিক নভেল, মেটাফিকশন, ম্যাজিক রিয়েলিজম, রোমান ক্লিফ, সায়েন্স ফিকশন, এই সমস্ত। আচ্ছা, এছাড়া বিভিন্ন ধরনের ক্যারেক্টারগুলো রয়েছে, এগুলো এতটা দরকার নেই আপাতত তোমাদের। প্রসিডির ক্ষেত্রে ওই যে ড্যাকটাইল কোনটা, আয়াম্বিক, অ্যানাপেস্ট, এই সমস্ত যে সমস্ত ভাগগুলো রয়েছিল তোমাদের প্রসিডির ক্ষেত্রে, ওইগুলো তোমরা পড়ে নিতে পারো। আচ্ছা, টাইপস অফ পোয়েট্রিতে এলিজি, সনেট, ওড, প্যাস্টোরাল, এই কয়েকটাকে ফলো করলেই তোমাদের পোয়েট্রি পোর্শনটাও হয়ে যাবে। আচ্ছা, পড়ে থাকছে লিটারারি মুভমেন্টস। দেখো, যে কোনো পরীক্ষার বিশেষ করে ইংলিশের এন্ট্রান্সের জন্য লিটারারি মুভমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইংলিশ লিটারেচারে তো অনেক ধরনের মুভমেন্টস প্রথম থেকেই হয়েছে এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ মুভমেন্টস, যেগুলো ছাড়া আহ, তো আমরা ভাবতেই পারি না ইংলিশ লিটারেচারকে। তো এগুলোকে আলাদা করে কিছু ভাবার দরকার নেই বা পড়ার দরকার নেই, তোমরা যখন লিটারেচারের ওই বইখানা পড়বে বা লিটারেচারের কোনো বই ফলো করবে, ওখানেই পরপর এই মুভমেন্টসগুলো দেখতে পেয়ে যাবে। যেমন স্কটিশ চসারিয়ান, ইউনিভার্সিটি উইটস, কমেডি অফ হিউমার্স, মেটাফিজিক্যাল পোয়েট, ক্যাভেলিয়ার পোয়েট, কিটক্যাট ক্লাব, স্ক্রিবরেলস ক্লাব, এই দুটো ক্লাব খুবই গুরুত্বপূর্ণ। লেক পোয়েট, ককেনি স্কুল অফ পোয়েট্রি, খুবই গুরুত্বপূর্ণ। প্রি র্যাফেলেট ব্রাদারহুড, এখানকার মেম্বার, এখানে যে জার্নালটা প্রচলিত ছিল, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাস্থেটিসিজম, অক্সফোর্ড মুভমেন্ট, ইমেজিজম, সুরিয়ালিজম, খুব গুরুত্বপূর্ণ। রাইমার্স ক্লাব, আইরিশ ড্রামাটিক মুভমেন্ট, অডেন গ্রুপ, হার্লেম রেনেসাঁস, ওয়ার পোয়েট, লস্ট জেনারেশন, ব্লুমসবারি গ্রুপ, স্ট্রিম অফ কনসাসনেস। পোস্ট মডার্নে যে অ্যাজিটপ্রপ, থিয়েটার অফ ক্রুয়েলটি, এপিক থিয়েটার, অ্যাংরি ইয়াং ম্যান, কিচেন সিঙ্ক ড্রামা, থিয়েটার অফ অ্যাবসার্ড থিয়েটার,
অপ্রেসড, বিট জেনারেশন, কনফেশনাল পোয়েট্রি এবং মুভমেন্ট পোয়েটস, এগুলো তোমরা কিন্তু ওই এইচ আব্রাহামসের বই থেকেই পেয়ে যেতে পারো। এছাড়াও তোমার যদি মনে হয় তাহলে তোমরা ইউটিউবে এগুলো সার্চ করে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলের, আলাদা ইউটিউব চ্যানেলে, ওখান থেকেও হেল্প নিতে পারো। ঠিক আছে? তাহলে এই 6টা মডিউল থেকে তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে কোনো একটা ইউনিভার্সিটিতে, খুব ভালো ভালো ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু পিজি করা পাক্কা। আর আমরা তো বুঝতেই পারছি বর্তমান পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু তাও পড়াশোনার তো কোনো আহ, হয় না, পড়াশোনার তো কোনো আলাদা কোনো বিকল্প হয় না। তোমরা পড়তে থাকো, জ্ঞান নিতে থাকো, এইসব জ্ঞান কোনো না কোনো একদিন তোমাদের কাজে লাগবে। পরবর্তীকালে উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমাদেরকে অনেকভাবেই সাহায্য করবে। অনেকে অনেকে এখন ডিমোটিভেট করবে, পড়াশোনা ছেড়ে দাও, পড়াশোনা করার দরকার নেই, কি হবে এই এমএ করে না করে। তোমরা, তোমাদের যদি ইচ্ছা থাকে, অ্যাম্বিশন থাকে, প্যাশনেট ফর লিটারেচার, যদি তোমাদের ভেতরে কোনো জিল থাকে, তোমরা লিটারেচার পড়ো, জানো। কারণ লিটারেচার আমরা জানি সাধারণত মিরর অফ দ্য সোসাইটি, তাই না? লিটারেচার উইল গিভ ইউ উইংস, তোমাদেরকে ডানা দেওয়ার ক্ষমতা রাখে লিটারেচার। পরবর্তীকালে তোমরা তোমাদের এই সাহিত্যের ক্ষেত্রে, এই সাহিত্যের এই জায়গায় তোমরা বড় বড় স্তম্ভ হতে পারো। তো এই জন্য খুব ভালো করে এখন থেকেই এই যে স্তম্ভ নির্মাণের কাজটা এখন থেকেই শুরু করতে হবে। তো ঠিক আছে, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তাছাড়া আমরা তো আছি ইউটিউবে হেল্প করার জন্য। খুব ফ্রি মেটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করি আমরা এখান থেকে। তোমরা ফ্রিলি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকো। আমরা খুব শীঘ্রই কিছু কিছু ক্লাস আনবো তোমাদের জন্য, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন পেপার আলোচনা করার জন্য। সেগুলো তোমরা মাস্ট ফলো করবে। আর ঠিক আছে, বাই বাই, টাটা ততক্ষণ পর্যন্ত। আর যেভাবে প্রথম থেকে যা যা বললাম, পারলে একটা খাতা নিবে, পেন নিবে, নোট ডাউন করো, যদি ল্যাপটপ থাকে টাইপ করে এগুলোকে প্রত্যেকটা এজ বাই এজ সাজাও। আমেরিকান লিটারেচার, ইন্ডিয়ান লিটারেচার, ক্রিটিসিজম সাজিয়ে প্রিন্ট করে নিও, দিয়ে তারপর পড়া শুরু করবে। আচ্ছা, এরপর কোন কোন বুক লিস্ট, কোন কোন বই তোমাদেরকে ফলো করতে হবে, ফ্রি সোর্সেস কি কি রয়েছে, মক টেস্ট কোথা থেকে পাওয়া যেতে পারে, এমসিকিউ প্র্যাকটিস কোথা থেকে করা যেতে পারে, এইগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।